শ্রেয়া, কোনো খবর পেয়েছিস? পাচ্ছি না রাজীব, পূর্ণতা এখানে কোথাও নেই, কেউ ওকে দেখেনি। অসম্ভব, পূর্ণতা বেঁচেও নেই, গেল কোথায়? আমার প্রচুর ভয় হচ্ছে রাজীব, পূর্ণতা যদি আবার পাগলামো করে বসলো। মেয়েটা এখন স্থিতি নেই, প্রচুর ভয় হচ্ছে দোষ। টেনশন করিস না, ওর বাসার দিকে আয়, ওখানে একটা কঠিন খোঁজা দে, আমি আসছি। ধুতির পাজামা এক হাতে আলগি করে পানি বাঁচিয়ে একটা রিক্সা করলো শ্রেয়া। ছাতা হাতে থাকা সত্ত্বেও বেশ ভিজে গেছে শরীরটা। রিক্সার হুড উঠিয়ে রিক্সাওয়ালাকে দ্রুততার সাথে ঠিকানায় নিয়ে যেতে বলল। কোলে ভিজে যাওয়া ছাতাটা বন্ধ করে রেখে রিক্সাওয়ালার দেওয়া পলিথিনটা দু হাতে মেলে ধরল। বৃষ্টির ছাপটা যেন হিংস্র হয়ে উঠেছে। দু হাতে শক্ত করে ধরা প্লাস্টিকের পলিথিনটা বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে। শ্রেয়া পলিথিনটা শেষ প্রান্তে পা দিয়ে চেপে নিজেকে ঢেকে দুপাশটা রিক্সার হুডে চেপে ধরল। তবুও বৃষ্টির ছাটে মুখ ভিজে যাচ্ছে শ্রেয়ার। ঠিক 15 মিনিট পর রিক্সার ভাড়া চুকিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করলো পূর্ণতা এসেছে কিনা। কিন্তু পূর্ণতা সেই সকালে বেরিয়েছে, আর নাকি ফিরেনি। শ্রেয়ার মন বসে যাচ্ছে পূর্ণতার নিখোঁজ অবস্থা দেখে। এভাবে হাতে হাত রেখে বসে থাকা যায়? শ্রেয়া আবার ছাতা খুলে বৃষ্টির মধ্যে একসাথে খুঁজতে খুঁজতে খানিকটা দূরে রাস্তার উপরে পূর্ণতাকে চেতনাশূন্য হয়ে পড়ে থাকতে দেখে। রাজীবের বুকটা ছলকে উঠল। সে ল্যাংড়া পা দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে দ্রুতগামীতে সর্বোচ্চ বেগে পূর্ণতার কাছে গেল। শ্রেয়া ছাতা ফেলে ভোদূর। অদম্য চেষ্টায় পূর্ণতাকে বাসায় নিয়ে গেল শ্রেয়া ও রাজীব। রাজীবের মনটা ভীষণ ভারে নিষ্প্রাণ হয়ে আছে। পূর্ণতাকে নিয়ে যেটার আশঙ্কা করেছিল তাই হয়েছে। ও বাসায় না গিয়ে রাস্তায় বসে হেলুয়েশনের শিকার হয়েছে। অতিরিক্ত মেন্টালি ফোর্সের কারণে পূর্ণতা সেন্সলেস হয়ে রাস্তায় পড়ে গেছে। শ্রেয়া ও রাজীব পূর্ণতার দুই পাশে বিছানায় আসন করে বসে আছে। শ্রেয়ার চুলসহ পুরো জামা ভিজে শেষ। রাজীবের কালো শার্টটাও গায়ের সাথে লেপ্টে আছে খাপে খাপ। নুরানি দুটো টাওয়াল দিয়ে চা আনতে গেলে বেশ খানিকক্ষণ পর শ্রেয়া নীরবতা ছিন্ন করে বলে ওঠে, রাজীব, আমি কিছু ভাবতে পারছি না পূর্ণতাকে নিয়ে। ও এমন ছিল না, ওর ব্যবহার কখনো এমন ছিল না। আর যদি আমরা খুঁজে না পেতাম। রাজীব ডান হাত দিয়ে চুলগুলোকে পেছনে টেনে মুখ ভর্তি নিঃশ্বাস ছাড়লো। পূর্ণতার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বলে উঠল, ওকে সাইন্টিকাসে নিবি, এভাবে চলতে থাকলে পাবনায় পাঠাতে আর সময় লাগবে না। আন্টি যদি বাই মিস্টেকেও এই ঘটনার ব্যাপারে জানতে তো। চোখ বন্ধ করে আরেকটি দীর্ঘশ্বাস ছাড়লো রাজীব। শ্রেয়ার দিকে তাকিয়ে বলল, আমি কালই সাইন্টিকাসের অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করছি। আইমানকে আমি বুঝিয়ে বলবো, তুই জাস্ট পূর্ণতাকে হ্যান্ডেল করিস, কেমন? ঠিক আছে রাজীব, একটা কথা বলবো। ফর্মালিটি করেছিস কেন বলতো? অ্যাকচুয়ালি ফর্মালিটির প্রয়োজন ছিল তাই। দোস্ত, তুই পূর্ণতাকে ভুলার ট্রাই কর। মেয়েদের কাছে এসব ফিলিংস কখনো চোখে এড়ায় না। মুখে না বললেও আকার ইঙ্গিতে এগুলো বোঝার মতো ঐশ্বরিক ক্ষমতা সব মেয়েদের আছে। ছেলেরা হয়তো এটা জানে না। তুই ভাবছিস পূর্ণতা জানে? আমি ভাবছি না, আমি শিওর হয়ে বলছি, পূর্ণতা তোর ফিলিংসের ব্যাপারে সবটাই জানে, বোঝে, অনুভব করে। বাট ফ্যাক্ট ইজ, পূর্ণতা তোর জন্য অ্যাভেকশন ফিল করে না। যেটা করে সেটা জাস্ট বন্ধুত্বের ফিলিংস। রাজীব মাথা নিচু করে বিছানার উপর দৃষ্টি ফেলে। মন প্রচন্ড খারাপ লাগছে, প্রচন্ড। রাজীব, তুই যেমন আমার বন্ধু, পূর্ণতাও সেম। আমি চাই না তোর জন্য আমাদের এই চারজনের ফ্রেন্ডশিপটা নষ্ট হোক। তাই ছোট্ট ভুলের কারণে পূর্ণতা আবারও পেশারে পড়ুক, অবশ্য তুইও এটা চাস না। রাজীব উত্তরে কি বলবে জানে না। পূর্ণতা নামক দুর্বলতার কাছে রাজীবের স্থির বুদ্ধিসম্পন্ন মাথাটা কাজ করে না। আচ্ছা, প্রেমাত্মক ব্যাপারটা এত ভয়াবহ কেন? যেখানে মস্তিষ্কের সাথে মনের মিল হয় না? কি অদ্ভুত! নিয়ম শৃঙ্খলার সাথে ন্যায় নীতি যুক্ত হয়ে তৈরি হয় রাজনীতি। রাজনীতি ব্যাপারটা শুনলে মনে হয় রাজা রাজা ভাব। আসলে ব্যাপারটা মোটেও কিন্তু তা না। রাজ শব্দটা রাজ্যের মানুষের জন্য সৃষ্টি হয়েছে এবং সৃষ্টি করেছে নতুন নীতি তথা রাজনীতি। ধর্মগ্রন্থের মাধ্যমে যেমন পরিবারের প্রতিটা মানুষ ধর্মনীতিতে দীক্ষিত হয়ে ওঠে, ঠিক তেমনি রাজ্যে বসবাস করা প্রতিটা প্রজার জন্য সুষ্ঠুভাবে কাজ সম্পাদনের প্রেক্ষিতে রাজনীতির সূচনা ঘটে। কিন্তু যুগে যুগে রাজ্য বিলুপ্ত হলেও রাজনীতির চর্চা আজও ধুমধামের সাথে মাতিয়ে চলে, যেটা হয় তীব্র রূপে, প্রবল আনন্দের উল্লাসে। দেশ পরিচালনায় যেমন সৎ সমাজসেবক, ন্যায়নিষ্ঠ যোগ্যতা সম্পন্ন মানুষ লাগে, তেমনি লাগে আগামীর জন্য নতুন এক নেতামুখ।
আজকের ছাত্র সমাজ আগামীর সেই নতুন নেতায় পরিণত হওয়ার জন্য তীব্র গতিতে রাজনীতি নামক অনিশ্চিত পথে নামে। সদ্য উজ্জীবিত টকবগে তরুণরা পরিবার ছেড়ে পড়াশোনার তাগিদে শিক্ষা প্রতিষ্ঠানে এসে যুক্ত হয় রাজনীতির বিভিন্ন অঙ্গ সংগঠনে। নিজেকে যুক্ত করে দেশের মানুষের জন্য কিছু করার তাগিদে। তাদের মন প্রাণ উত্তেজিত হয় বিভিন্ন চ্যালেঞ্জিং কাজের মাধ্যমে নিজেকে প্রদর্শন করতে। সবার মধ্যে নিজেকে পরিচিত করার মতো সুপ্ত খায়েশ থাকে, যেটা মেয়েদের ক্ষেত্রে কম, তবে ছেলেদের মধ্যে দেখা যায় বড্ড বেশি। ছেলেরা সবার কাছে সমাদৃত হতে চায়, পরিচিত মুখ হতে চায়, মানুষ তাদের এক নামে চিনুক তা যেন খুব বেশি করেই চায়। তা যদি হয় রাজনীতি, তাহলে তো কথাই নেই। গরম রক্তে উত্তেজিত মানসিকতায় ঝেঁপে পড়ে, নিজেকে বিনিয়োগ করে দীর্ঘ মায়াজাল রাজনীতিতে। মিস পূর্ণতা, আপনি কি জানেন আপনার হেলুয়েশনের কারণে মেন্টালি দিক থেকে কেমন ক্ষতি হচ্ছে? না। বেশ, তাহলে শুনুন। আপনি মিস্টার আয়াশ ওয়াসিফ পূর্ব নামে একটা ছেলেকে নিয়ে দিনরাত যে ডুবে থাকতেন, এতে আপনি দিন দিন মানসিক ভারসাম্যহীনতায় ঝুঁকে পড়েছেন। ও, পূর্ণতার কোনো ভাবাবেগ নেই, স্বাভাবিক উত্তর। এভাবে যদি চলতে থাকে আপনি মাইন্ডে কোনো স্মৃতি ক্যাপচার করতে পারবেন না। ইউ ক্যাশ লস অফ মেমোরি। তবুও মরবো না? ব্রেন স্ট্রোক হবে না? সামনে বসা ডাক্তার বেশ বিস্মিত হয়ে যায় পূর্ণতার উদ্ভট কথায়। এই মিষ্টি চেহারার মেয়েটা মরার চিন্তা করছে? মাই গড, কি ডেডফুল সিচুয়েশন। ডাক্তার টেবিল থেকে চশমা নিয়ে চোখে এঁটে দুহাত মুষ্টিবদ্ধ অবস্থায় টেবিলে রাখলো। মিস পূর্ণতা, প্লিজ নিজের জন্য না হলেও আপনার ফ্রেন্ডগুলোর কথা চিন্তা করুন। আপনার জন্য ওরা আমার পায়ে ধরে তাৎক্ষণিক অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। আমি কখনো সিরিয়াস ছাড়া রোগী দেখি না, বাট আপনার জন্য আমি আমার প্রফেশনাল লাইফে এই প্রথম রুলস ব্রেক করলাম, জাস্ট আপনার বন্ধুদের দিকে তাকিয়ে। বুঝেছেন? আমি ওদের বারণ করেছিলাম এখানে আনতে, ওরা শোনেনি। ওরা আপনার সিচুয়েশন টলারেট করতে পারছে না মিস। প্লিজ নিজেকে প্রপার করুন। একতরফা ফিলিং এর জন্য নিজেকে শেষ করবেন না। আগে রিলেশন ছিল আপনার? ছিল, কিন্তু তার জন্য আমার অনুভূতি এখন নেই। এটা লাভ না, একতরফা ফিলিং। ওটা একতরফা ছিল না, উনি প্রথমে ঝুঁকেছেন, আমি তো পরে। মেবি ওনার দিক থেকে সাময়িক মোহ ছিল, যেটা আপনার ক্ষেত্রে একটু একটু করে বিপজ্জনক ফিলিং এ কনভার্ট হয়েছে। আপনার জন্য বেটার এটাই হবে, তাকে ভুলে যান। লাইফে নিজের থট ক্লিয়ার রেখে এগিয়ে যান। এই নশ্বর পৃথিবীতে একা এসেছেন, একাই আপনাকে ফিরে যেতে হবে। সেখানে এই অপ্রীতিকর যন্ত্রণা পুষে নিজের ক্ষতি করবেন না। আপনাকে একটা প্রশ্ন করি ডাক্তার। অফকোর্স, কন্টিনিউ। ধরুন আপনারও আমার অচেনা অচেনা একটা প্লেসের সামনাসামনি দেখা হয়েছে। প্লিজ নোট ইট। আমি খুবই জখম এবং সেন্সলেস, আর আপনি গাড়ি দিয়ে আপনার কাজিনদের সাথে একটা ট্র্যাজেডি ঠেকাতে যাচ্ছিলেন। কিন্তু আমাকে রাস্তায় পড়ে থাকতে দেখে আপনি সবকিছু ভুলে আমাকে তুলে এনে সেবা করলেন। আপনার কাজিনরা এটা একদম সহ্য করতে পারছে না। এখানে আপনি কি করবেন, মানে মেয়েটার জন্য কি করতেন জানতে চাচ্ছি। ওয়েল, আপনার প্রশ্নের জবাবে আমি বলবো আপনাকে হসপিটালে পাঠিয়ে সেখানে নার্সকে বলে কিছু টাকা রেখে চলে আসতাম। এটুকুই করতেন, আর কোনো সাহায্য করতেন না? আমার কাজিনরা যদি আপনাকে নিয়ে অকওয়ার্ড ফিল করে, আমি অবশ্যই আপনাকে বেশিক্ষণ রাখতে দায়বদ্ধ হব না। তবে হিউম্যানিটির জন্য আপনার সেন্স ফিরার আগ পর্যন্ত ওয়েট করতাম। দেন সেন্স ফিরলেই আমার রেসপন্সিবিলিটি শেষ। ডক্টরের কথা শেষ হতেই পূর্ণতা খিলখিল করে হেসে দিল। ডক্টর ভেবাচেকা খেয়ে কৌতূহল দৃষ্টিতে চোখ থেকে চশমা খুলে টেবিলে রাখলো। পূর্ণতা মুখে হাত চেপে হাসি থামাতেই বলে উঠল, সরি, আসলে আপনার কথা শুনে আমার কেন জানি হাসি পেল জানি না। কিন্তু আপনি জানেন, পূর্ব ওনার সব কাজিনকে সামনে রেখে আমার সেবা করেছে। ইভেন ওনার কাজিনরা আমার পায়ে ব্যথা দিয়ে গাড়ি থেকে একটা রাস্তায় ফেলেছিল। আমি তখনও খুব অসুস্থ ছিলাম, কথাই বলতে পারতাম না। বাট উনি কিভাবে যে আমায় খুঁজে পেলেন আদৌ জানি না। আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে উনি মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসতেন, শুধু দেখাই করতেন। ওরকম বদ মতলব আমি ওনার কাছ থেকে কখনো ফিল করিনি। এই ব্যাপারে কোনো উত্তর দেবেন? ডক্টরের মুখে অদৃশ্য তালা লেগে গেল। যাকে একতরফা বলে গলা হাঁকিয়ে উনি লেকচার দিচ্ছেন, সেটা কি আসলেই একতরফা? উত্তর পেলেন, না, একতরফা না। ডক্টর টেবিল থেকে লম্বা স্বচ্ছ কাচের গ্লাস তুলে পুরোটা পানি খেয়ে ঠোঁট মুছে বললেন, আপনার তথাকথিত মিস্টার কোথায়? জানেনি। আপনি কিন্তু উত্তরটা দেননি আঙ্কেল। অ্যান্সার দেওয়ার মতো ওয়ার্ড মিলাতে পারছি না মিস। গোজামিল কেস আপনার ঘটনাটা। একদিকে মনে হচ্ছে সে আপনার প্রতি উইক, আবার আপনার এই নাজুক সিচুয়েশন দেখে মনে হয় একতরফা। আপনাকে কিছু মেডিসিন লিখে দিচ্ছি, অ্যাংজাইটির মেডিসিন। অতিরিক্ত উদ্বেগ সমস্যা কিছুটা কমবে।
পূর্ণতা ডক্টরের কাছ থেকে প্রেসক্রিপশন স্লিপ নিয়ে বেরিয়ে আসে। শ্রেয়া ও রাজীব চুপচাপ করিডোরে পায়চারি করছিল। পূর্ণতাকে দেখে ওরা এগিয়ে গেল। পূর্ণতা ম্লান দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে দৃষ্টি ফ্লোরে নিক্ষেপ করে হাঁটতে লাগলো। রাজীব ফস করে ওর হাত থেকে স্লিপটা নিয়ে পকেটে পুরে চলে এলো ওর বাসায়। পূর্ণতার মা আজ হসপিটালে না গিয়ে বাসায় বসে টিভি দেখছেন। হঠাৎ কলিং বেল বেজে উঠলে উনি টিভির রুম থেকে ড্রয়িং রুম পেরিয়ে দরজা খুলতে দেখেন পূর্ণতা ও তার ফ্রেন্ডরা। পূর্ণতার মা খোদেজা কবির পূর্ণতার উদ্দেশ্যে বলে ওঠেন, কই গিয়েছিলি? মরতে। পূর্ণতার বিমর্ষ গলায় জবাব। এই উত্তর শুনে শ্রেয়াদের সামনেই ঠাস করে চড় মারলেন খোদেজা। মেয়ের তেরা উত্তর শুনলে উনি রাগ তুমিয়ে চলতে পারেন না। হাত উঠিয়ে নয়তো কাঠের মোটা স্কেলে কয়েক ঘা মেরে দেন তৎক্ষণাৎ। পূর্ণতা চোখ নিচু করে অশ্রু ছেড়ে দিলে শ্রেয়া ওকে আগলে ধরে বলে ওঠে, আন্টি, আপনি ওকে মারলেন কেন? ও তো অসুস্থ আন্টি। খোদেজার কড়া গলায় উত্তর, শারীরিক অসুস্থ হলে কখনো মারতাম না, কিন্তু পাগলামিপূর্ণ অসুস্থতার জন্য আমি মারতে বাধ্য হব। ভেতরে আসো তোমরা। রাজীব, আসো। ডিপ্রেশন শব্দটা ভয়ঙ্কর ঘাতক। একটা মানুষের চেতনা শক্তিকে খুন করতেও সক্ষম। পূর্ণতা ডিপ্রেশনভুক্ত রোগী ছিল এবং উদ্বেগপূর্ণ সমস্যায় জর্জরিত ছিল। গবেষণায় জানা গেছে বিশ্বে পূর্ণতাদের মতো রোগীর সংখ্যা কয়েক মিলিয়ন ছাড়িয়েছে, যেখানে দিন দিন ভুতুড়ে হারে বৃদ্ধি পাচ্ছে এই সংখ্যা। প্রায় 60% মানুষ চিকিৎসা গ্রহণ করেও ডিপ্রেশন থেকে পরিত্রাণ পায় না। অনেকে ডিপ্রেসড হয়ে বেছে নেয় মৃত্যুর পথ। হতাশা, যন্ত্রণা, অবহেলা থেকে জন্ম নেয় ডিপ্রেশন নামক নীরব খুনি। আচ্ছা, যারা আমাদের আশেপাশে হাসছে তারা কি প্রকৃতপক্ষে খুশি আছে? না, নেই। একবার তাদেরকে নিরিবিলি পরিবেশে এনে জিজ্ঞেস করে দেখুন, জানতে পারবেন একটা হাসি খুশি মানুষের মধ্যেও আছে ডিপ্রেশনের আহাজারি। আসলে হাসি খুশি মানুষরা সবচেয়ে বেশি মুখোশধারী। কেউ না মানলেও আমি মানি। শ্রেয়া, রাজীব, চা খাবি? আমি লং চা খাবো। রাজীব, তুই বল। আমি কিছু খাবো না রে। নুরানি চায়ের আদেশ পেয়ে চলে যেতেই রাজীব, শ্রেয়া ও পূর্ণতা বিছানায় গোল হয়ে বসে। পূর্ণতা চোখ নিচু করে আছে। শ্রেয়া ফোন থেকে চ্যাটের মাধ্যমে আয়মানের কাছে সব ঘটনা জানিয়ে দিচ্ছে। রাজীব সারা রাত ঘুমায়নি। পূর্বের বিষয় নিয়ে খুবই চাঞ্চল্যকর একটা তথ্য পেয়েছে, যা এখন বলার জন্য আকুপাকু করছে রাজীব। হাতে হাত তোলে ঠোঁট কামড়ে উসখুস করছে। শ্রেয়া ফোন হাতে ব্যাপারটা আর চোখে লক্ষ্য করতেই বলে ওঠে, রাজীব, তুই ঠিক আছিস? সাপের মতো মুছাচ্ছিস কেন? ধুর, তুই আর উদাহরণ পাস না। এক চর মেরে 32 দাঁতে মারি ফোকলাই দেবো। কি নিয়ে কই কি করছিস খুলে বল। লুকাবি তো চর খাবি। রাজীব ঠোঁট ভিজিয়ে গলা ছেড়ে পূর্ণতার দিকে একবার তাকিয়ে শ্রেয়ার উদ্দেশ্যে বলে ওঠে, আমি পূর্বের ব্যাপারে কিছু জানতে পেরেছি দোস্ত, বলবো? পূর্ণতার দৃষ্টি তুলে রাজীবের দিকে সহায় হয়। শ্রেয়া কোল থেকে বালিশ ফেলে চেঁচিয়ে বলে ওঠে, কি জেনেছিস তাড়াতাড়ি বল। পূর্ব নাস্তিক ও বামপন্থী লোক ছিল। ধর্মের টানে বিশ্বাস করে না, ধর্ম কোনো বিশ্বাস করে না। এখন যাদের সাথে পলিটিক করেছে তারা ভালো না। পূর্ণতার চোখ স্থির হয়ে গেছে রাজীবের কথা শুনে। নাস্তিক? কি বলে? শ্রেয়া দুহাতের তালুতে ঠোঁট ঢেকে অক্ষিগুলো বিশাল করে তাকিয়ে আছে। রাজীব ওদের থমথমে অবস্থা দেখে ঢোক গিলে আবার বলে উঠল, পূর্বের প্রচুর সূত্র। সেদিন যে আমরা মার খেয়েছি ওরা পূর্বের দলের লোক ছিল না। মানে? পূর্ণতার জোরালো গলায় চিৎকার। মানে খুব স্পষ্ট, পূর্ব তোকে বাঁচানোর জন্যই সেদিন তোকে চিনার চেষ্টা করেনি। মনে আছে? ওই যে মেয়েদের মতো কানে দুল, খায়েরি রঙের শার্ট পরুয়া একটা ছেলে এসেছিল। ওরা যাচাই করতে এসেছিল দোষ। তুই যদি একবার বলতি তুই পূর্বকে ভালো করে চিনিস, মেবি আজ তুই আমাদের সামনে থাকতি না। পূর্ব ইনডাইরেক্টলি তোকে বাঁচাচ্ছে। আমার প্রাণটা যেন সাথে নেই পূর্বের নাস্তিক হওয়ার কথা শুনে। এ কি করে সম্ভব? না, হতেই পারে না ও নাস্তিক। ও আল্লাহকে বিশ্বাস করে না। রাজীব চুপ করে মৃদু স্পিডে হাত মুছে চলেছে। শ্রেয়া এখনো হতভম্ব। কিছু বলার বা বোঝার ক্ষমতা আমাদের মধ্যে পুরোপুরি বিলুপ্ত। আমি মাথা ঠান্ডা রেখে ভাবতে ভাবতেই চিন্তা করলাম, ও যদি নাস্তিক হয় তবে আমার পক্ষে পূর্বের জন্য অনুভূতি রাখা পুরোই বোকামি। আমি আমার অনুভূতির জন্য ধর্মত্যাগী তো হতে পারবো না। এটা অসম্ভবের চেয়েও অসম্ভব। তাহলে আমি মরতে প্রস্তুত। শ্রেয়া টেবিল থেকে পানির গ্লাস নিয়ে এক চুমুকে খেয়ে বলে ওঠে, ওই নাস্তিককে ভুলে যা। ইমিডিয়েটলি ভুলবি, মানে এক্ষুনি ভুলবি। আমি মাথা ঠান্ডা রেখে অভয় বাণীতে বললাম, আমার পক্ষে একটা অ্যাথিস্টকে নিয়ে বিভোর থাকা পসিবল না শ্রেয়া। আমি ওকে নিয়ে ডুবে থাকার মনোবল পাচ্ছি না। আমাকে ভুলতেই হবে। রাজীব চট করে আমাদের কথার মাঝে বলে ওঠে, পূর্ণ,
দেন তুই পূর্বকে পাত্তা দিচ্ছিস না। রাজীবের মুখ থেকে পূর্ণ ডাক শুনলে আমার গা বারুদের মতো দাউ দাউ করে ওঠে। এই যে 100 বার বলে আমাকে পূর্ণ ডাকবি না, তাও নির্লজ্জের মতো ডাকতেই থাকবে। তুই কি দিন দিন স্মৃতিশক্তি হারাচ্ছিস রাজীব? আমি বারবার চিৎকার করে বলার পরে কেন পূর্ণ পূর্ণ করিস? আমি তোকে পূর্ণ ডাকলে তোর এত জলে কেন? আমি কি গালি দিয়েছি? তোর সাথে কথা বলার বিন্দুর মতো ইচ্ছা শক্তি আমার নেই। জাস্ট শাউট ইওর মাউথ। রাজীব আমার ইনসাল্ট সহ্য করতে না পেরে আমার বাসা থেকে বিদায়। শ্রেয়াও কিছুক্ষণ থেকে চলে গেল ওর বাসায়। রাত যখন 9টার ঘরে টিকটিক করছে, তখন বিছানা ছেড়ে ড্রয়িং রুমে গিয়ে আসন করে সোফায়। মা আধ ঘন্টা আগে হাসপাতাল থেকে কাজ শেষে এসেছে। টিভিতে স্টার প্লাসের একটা সিরিয়াল দেখছেন খুব মনোযোগ দিয়ে। একটু পর নাটকের ব্রেক দিলে উনি বলে উঠলেন, কাল তোর বন্ধুদের আসতে বলবি, বাসায় দাওয়াত। আমি বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কিসের দাওয়াত? কাল ছেলেপক্ষ আসবে তোকে দেখতে, তোর সঙ্গ দেওয়ার জন্য ওদের ডাকিস। ছেলেপক্ষ মানে? আমাকে? কি বলছো? বড় হয়েছিস, বিয়ে করবি, পরের বাড়ি যাবি, এটাই নিয়ম। তোর বাবা কাজের উছিলায় সবিপুর গিয়েছে, কাল অনেক কাজ, কিভাবে যে সামলাই। কথা না বাড়িয়ে রুমে যেয়ে ঘুমা, চোখের নিচে কালি দেখতে চাই না। মা, আমি কি বোঝা হয়ে গেছি? এত তাড়াতাড়ি সব করছো কেন? বাবা আসুক। অত ঢঙ্গের আলাপ করে লাভ নেই, বুঝেছিস? তোরা বাপ বেটি তো ওই বদ ছেলেটার নামও বলিস না। তো বাসায় কি কুমারী মেয়ে জিয়ে রাখবো? ঘুমা গিয়ে। মায়ের রূঢ় ব্যবহার সহ্য করা মুশকিল হলেও সহ্য করে চলছি। অ্যাকচুয়ালি মেয়ে বলে কথা, মায়ের উপর দিয়ে কথা বলা মানায় না। তার উপর পূর্বের কেস নিয়ে আমি যা যা করেছি তা খুবই লাঞ্ছনাজনক। এমতাবস্থায় বিয়েতে মত দেওয়া নিয়ে যদি মা জোর করে, আমি পিছুপা হব না। পূর্বের মতো নাস্তিকের সাথে আমার চিন্তা করার চেয়ে অপরিচিত একটা ছেলেকে নিয়ে বিয়ে করাও শতগুণে ভালো। আচ্ছা, মা আমার সাথে এমনটা কঠোরপূর্ণ আচরণ করেন কেন? সবসময় অজানা কারণে আমার সাথে উনি সবচেয়ে নিকৃষ্ট আচরণ করেন। আমি কি ওনার পেটে ধরা সন্তান না? আমাকে গালাগাল দিয়ে কথা বলতে উনি একবার ভাবেন না। কি অদ্ভুত। সকাল থেকে নতুন একটা শাড়ি পরে হরদমে কাজ করছে মা। বাবার অনুপস্থিতিতে নুরানির সাথে যুক্ত হয়েছে নতুন একটা কাজের খালা। আমাকে কটু ভাষায় গালি দিয়ে ওনাকে বুয়া ডাকতে বলেছে মা। কিন্তু আমার একটা বাজে স্বভাব, কাজের মানুষকে খালা ছাড়া অন্য কিছু ডাকতে পারি না। ওনারাও মানুষ, তাই বলে বুয়া ডাকবো নাকি? আদর, স্নেহ ও শ্রদ্ধার ভক্তিতে তাদের একজন আপন মানুষ মনে করি আমি। শ্রেয়া ও আয়মান আমার খবর শুনে খুব সকালে এসেছে জলদি। রাজীব নাকি ফোন ধরছে না। না ধরুক, ওই বদমাসটার সাথে কথা বলা তো দূর, তুই চোখে দেখতে ইচ্ছে করছে না। পূর্ব আমাকে পূর্ণ বলে ডাকে, এটা ওকে বোঝানোর পরও কেন পূর্ণ বলে ডাকবে? না আসুক। বিছানায় বসে আয়মান ও শ্রেয়া মায়ের দেওয়া ছেলের ছবিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ওদের ভাষ্য মতে এই ছেলেটা দেখতে একদম নাকচাপটা চাইনিজ রোগীদের মতো লাগে। মোট কথা, ছেলেটা একটুও সুন্দর না। ছবিটা আমিও দেখেছি, তবে মায়ের উপর দিয়ে কথা বলার সাহস হয় না। হঠাৎ মা দরজায় দুটো টোকা মেরে ভেতরে ঢুকে আমার দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে বললেন, শাড়িটা পরে রেডি হ, ছেলেপক্ষ রওনা দিয়েছে। আমি হাত থেকে ব্যাগ নিয়ে বিছানা থেকে নেমে শাড়ি চেক করতেই মাকে পেছন থেকে বলল আয়মান। আন্টি, ছেলে কি করে? মা মাথা ঘুরিয়ে বলে ওঠে, বিসিএস কোয়ালিফায়ার। মা একটা হাসি দিয়ে চলে যেতে আয়মান বলে ওঠে, এই পোঙার বয়স কম হলেও 32 হইব। হালারে ধইরা লাইট থাউনে মন চাইতেছে। শ্রেয়া সে কথায় কান না দিয়ে আমার দিকে তাকিয়ে বলে ওঠে, আন্টি শাড়ি দিল। এই তুই তো শাড়ি পরতে পারিস না। আয়মান শ্রেয়ার কথা টান মেরে বলে উঠল, ফাটাকেষ্ট আইডিয়া দেই। লুঙ্গের মতো দিবি গিট্টু, এরপর দিবি কয়েক ট্যাস, ব্যাস শাড়ি পরা শেষ। শ্রেয়ার মুখটা এমন কুঁচকে গেল, হাত উঠিয়ে ধাম করে আয়মানের শক্ত পিঠে থাবড়া মেরে নিজের হাতেই ফু দিতে দিতে বলে উঠল, তোকে মারতে যেয়ে আমি নিজেই ব্যথা পাই। উফ, আমার হাত। আম্মু। আয়মান বিরক্তির সুরে বলে উঠল, নেক্সট টাইম থেকে তোর মুখে নিম পাতার পিঠে ঢুকাই দিমু, তারপর আম্মু আম্মু করিস। বলদা বুড়া সেরি, এখন বিয়ে দিলে 3 বাচ্চা সামলাবি, এখনো ব্যথা পাইয়া বলস আম্মু। তুই প্রচুর ডিসগাস্টিং আরমান। আমি বুঝেই পাই না তোর সাথে আমি ফ্রেন্ডশিপ টিকে কি করে। চাপাবাজি করার ইচ্ছা নাই শ্রেয়া, অবজা। ওদের এই অহেতুক তর্কাতর্কি দেখতে দেখতে আমি ভাই তেজপাতা। সিরিয়াসলি, স্কুল থেকে কলেজ পর্যন্ত সব স্যার এই দুটোকে এক নামে ঝগড়াটে বলে চিনত। ভার্সিটিতে টিচার তো নাম দিয়েই ফেলেছিল, টম অ্যান্ড জেরি। আমি মোবাইলটা নিয়ে শাড়ি হাতে টুপ করে ওয়াশরুমে ঢুকে পড়লাম। টিউটোরিয়াল ভিডিও অবজার্ভ করে ইচ্ছে মতো সেফ টিফিন লাগিয়ে শাড়ি পরেছি। আঁচলটা চেক করে ওয়াশরুম থেকে যেই বের হব, মোবাইল মেসেজের টিউন বেজে উঠল। দরজার সিটকিনিতে হাত দিয়ে অন্য হাতে মেসেজে ক্লিক করতেই সিটকিনির উপর থেকে হাতটা আপনা আপনি পড়ে গেল। মেসেজের উপর আমার রুহ আটকে গেছে যেন।
কাম ফাস্ট, বিল্ডিং 12। আননোন প্রাইভেট নাম্বার থেকে আসা মেসেজটা একবার দুইবার বহুবার পড়লাম, কিন্তু মনের ভেতর শান্তি পেলাম না। কে দিয়েছে এই টেক্সট? হঠাৎ দরজায় ধাক্কাধাক্কি করা শুরু করলো আয়মান। আয়মান বাইরে থেকে চেঁচাচেঁচি করে দরজায় হাতুড়ের মতো ধাক্কাচ্ছে। দরজা খোল, আন্টির কি যেন হয়েছে, দরজা খোল পূর্ণতা। চটজলদি দরজা খুলে রুমে পা রাখতে আয়মান অস্থির কণ্ঠে বলে উঠলো, আন্টি চিৎকার দিয়ে উঠছে, পূর্ণতা শ্রেয়া গেছে, তুই তাড়াতাড়ি চল। মায়ের কি যেন হয়েছে শুনে এক দৌড়ে ড্রয়িং রুমে গিয়ে মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে বলি, কি হয়েছে, কি নিয়ে চিৎকার দিয়েছো? চুপ করে আছো কেন মা? মা বলো। শ্রেয়া মায়ের পাশে সোফায় বসে মায়ের মাথায় হাত বুলাচ্ছে। মা একদম স্থির হয়ে এক থেনে তাকিয়ে আছে, একদম পলকহীন দৃষ্টিতে। আয়মান পানির গ্লাস নিয়ে মায়ের অন্য পাশে বসে গ্লাস এগিয়ে ধরলে মা ধীরে ধীরে গ্লাসে হাত দিয়ে পানি খায়। একটু স্বাভাবিক হয়ে বলে উঠলো, তোর জন্য দেখতে আসা ছেলেটার উপর দুর্বৃত্তির হামলা হয়েছে, ছেলেটার মাথা ফাটিয়ে দিয়েছে। ধপ করে অদ্ভুত একটা ব্যথায় গ্রাস হয়ে গেল শরীর। একটু আগে মেসেজ এবং এখন শোনা এই ঘটনার মধ্যে কাকতালীয় ব্যাপার যে নেই সেটা বোঝা শেষ। আমি শ্রেয়া ও আয়মানের দিকে হতবাগের মতো তাকালে ওরাও চোখ গিলে হাঁসফাঁস দৃষ্টিতে আমার দিকে তাকায়। কেমন ভয়ানক নীরবতা। হঠাৎ মা আমার দিকে দৃষ্টি রেখে শক্ত কণ্ঠে বলে উঠলো, তুই এ ব্যাপারে কিছু জানিস? বল, কিছু জানিস? আমি মায়ের উত্তরে ছুরিতে কি উত্তর ছুঁড়ে মারবো নিজেও জানি না। আমার মাথা সহ সম্পূর্ণ শরীর ঝিমিয়ে উঠছে বারবার। প্রচন্ড হতবিহ্বল লাগছে নিজেকে। মা আমি কি করে জানবো? কিছুই জানি না। তাছাড়া তুমি তো জানো দেশে দুর্বৃত্তের উপদ্রব প্রচুর বেড়ে গেছে, রাস্তায় বেরোলে বিপদ। মাকে উল্টো সিধা বুঝিয়ে আমরা তিনজন রুমে গিয়ে বসলে শ্রেয়া ফট করে থমথমে গলায় বলে উঠছে, ওই নাস্তিকটা না তো? আয়মান ওর ভাবনা দুনিয়ায় ডুব দিবে তার আগেই শ্রেয়ার কথা শুনে রেগে গিয়ে বলে, 100% শিওর, না হয় পূর্বকে নাস্তিক বলাটা উচিত না, ওয়ার্ডটা স্কিপ কর। তুই আমাকে অল টাইম খোঁচা মারবি না আরমান। যে যেটা তাকে সেটা দ্বারা ডাকবো, তোর কি? দেখ ভাই, আমি ঠান্ডা জাতের মানুষ, তোদের মেয়েদের মতো কাউকে করে হুল্লা হুল্লা করার শখ নাই। যেটা বলছি বুঝে বলছি, আর রাজীবের কথায় নাচিস না। তুই আমাদের রাজীবকে বিশ্বাস করিস না? মাই গড, কথাটা আগে বলতি। আমি বিশ্বাস করি কিন্তু অন্ধবিশ্বাস করি না বইন। হয়তো নিউজটা কালেক্ট করতে কোনো মিস্টেক করছে, তাই বলে একটা মানুষকে এত বড় অখ্যাত করার তো মানে নেই। আমি ওদের দুজনের ঝগড়া দেখে জাস্ট অবাক। এমন বিকট পরিস্থিতিতে ওরা বিশ্বাস অবিশ্বাস নিয়ে ঝগড়া করছে। আমি এক ধাপ গলা উঁচিয়ে বললাম, গাইস তোরা প্লিজ থাম না, আমি এমনি অনেক কিছু ভাবতে পারছি না দোস্ত, প্লিজ তোরা থাম। শ্রেয়া কঠিন কিছু বলতে নিবে আমার কথা শুনে নিজেকে দমিয়ে নিল। আয়মান আমার দিকে তাকিয়ে আর কিছুই বলল না। হঠাৎ আমার ফোনটা আবার মেসেজ টিউনে কেঁপে উঠল। ওদের তীক্ষ্ণ দৃষ্টি এখন আমার ফোনের দিকে। আমার ফোনে নিশ্চিত রূপে কিছু এসেছে যা আমাকে দেখে ওরা বুঝে গেছে। আমি মেসেজ চেক করে বললাম, ধর আজারা কোম্পানির আজারা মেসেজ। শ্রেয়া ও আয়মান আমার মিথ্যা কথা একটা স্বস্তিদায়ক নিঃশ্বাস ছাড়লো। ওদেরকে এই মেসেজের ব্যাপারে বলে আর বিপদ ফেলতে চাই না আমি। এমনি গতবার আয়মান আর রাজীব পিটুরি খেয়েছে, আর না, আমি ওদেরকে বিদায় দিয়ে সব আশঙ্কা মুক্ত বুঝিয়ে বাসায় পাঠিয়ে দিই। নিজের মধ্যে অপরিমাণে অস্থিরতা কাজ করছে। মেসেজটা এসেছে এমন, Another chance. Please come fast, or else something will be definitely wrong. কি করব ভাবতে ভাবতেই মায়ের কাছে টাকা রিচার্জের নাম করে নিচে যাই। হাতে কিছু টাকা, ফোন নিয়ে শাড়িটার আঁচলে পিঠ থেকে সামনে এনে আশেপাশে চোখ ঘোরাই। সন্দেহভাজন ব্যক্তি আজও নেই। আমি যে পাকনামি করে একা একা বেরিয়েছি এতে কি হবে জানি না, কিন্তু আমি আমার ঝামেলায় আর কাউকে কোনো প্রকার সমস্যায় ফেলতে চাই না। বাসার গেট থেকে বেরিয়ে সোজা রাস্তাটা ধরে 10 মিনিট হেঁটে ডানে বাঁক নিলেই 12 নং পরিত্যক্ত বিল্ডিংটা। আমি সে অনুযায়ী বিল্ডিংটার সামনে গিয়ে দাঁড়ালে ফোনে আরেকটা মেসেজে মৃদু টিউন বাজে আসে। Look around. Car number. মানে আশেপাশে একটা গাড়ি থামানো আছে। আমি ফোন থেকে চোখ তুলে ডানে বাঁয়ে দেখতেই ঠিক বাম দিকে একটু দূরে রাস্তার কাছে কালো গাড়ি থামানো। গাড়িটার নাম্বারের সাথে ফোনের মেসেজে দেওয়া নাম্বারটা আরেকবার চেক করলেই বুঝি এটাই সেই গাড়ি। ফোনের স্ক্রিনে একদম উপরের দিকে টাইম শো করছে 12:30। এই দুপুরের দিকে একা যাওয়াটা কি ঠিক হবে? শ্রেয়া আয়মানকে বললে বড্ড বিপদে ফাঁসবে, মাকে বললে বিরাট কাণ্ড ঘটিয়ে ফেলবে, আর কাকে বলবো? জোরে একটা নিঃশ্বাস ছেড়ে আঁচলটা আরেকটু টেনে ধীর প্রকৃতিতে গাড়িটার দিকে এগিয়ে যাচ্ছি। প্রত্যেকটা পদক্ষেপে আমার বুকের ভেতর তালগোল বুক বুক শব্দ ছন্দ প্রকট করছে। ছিটকে বেরিয়ে আসতে চাইছে হৃৎপিণ্ডটা। এই বিল্ডিংটা যখন গার্মেন্টস ফ্যাক্টরি ছিল তখন প্রচুর লোক সমাগম হতো। এখন আমার চারপাশে মানুষ বলতে ছোট ছোট টোকাই ছেলেগুলো খেলছে।
বিপদের দোয়া জপতে জপতে গাড়িটার দরজার কাছে দাঁড়ালে ভেতর থেকে বাঁদিকে দরজাটা খট করে খুলে একটু ফাঁক হয়ে যায়। কে ভেতরে? কেন এখানে ডেকেছে? এসব প্রশ্নের উত্তরে আমি বাইরে ঠায় দাঁড়িয়ে থাকলে আমার ফোনে টানা চতুর্থবারের মতো মেসেজ আসে, Enter the car. Why are you standing outside? মেসেজটা পড়ে একটু খোলা দরজায় হাত দিয়ে পুরোটা খুলতেই ভেতর থেকে একজোড়া হাতের ভয়ঙ্কর টানে সিটের উপর ছিটকে পড়লাম। ধক ধক করে বুলেট ট্রেনের মতো হৃৎপিণ্ড ছুটছে, শরীরের সমস্ত লোমস্তর কাটা দিয়ে উঠেছে। কুচকানো চোখ খুলে দেখি পূর্ব সামনে বসে আছেন। উনি নিজের সিট বেল্ট খুলছেন। আমাকে আশ্চর্যভাবে তাকিয়ে থাকতে দেখে বলে উঠলেন, I'm not ghost. Why are you looking at me like this? পূর্ব ভূতের চেয়ে কম কিছু না। ভূতের মতো অদ্ভুতরে কাণ্ড করার ক্ষমতা বল ওনার বেশ আছে। আমায় এখানে চোরের মতো কেন ডেকেছেন সেটাই জানার বিষয়। গাড়ির ভেতরটা এমন যে কাউকে খুন করে কোপালেও মানুষের একটা চিৎকার ভুলেও বাইরে যাবে না। হঠাৎ উনি সামনের সিটে বসা কাউকে উদ্দেশ্য করে বলে উঠলেন, Privacy চাই? খট্টাস করে ড্রাইভিং সিটের দরজা খুলে বেরিয়ে যায় একটা প্রাপ্তবয়স্ক লোক। আমি এখন উদ্বিগ্ন হয়ে অস্থিরতায় ডুবে স্তব্ধ হয়ে ঢুক গিয়েছি। ড্রাইভারটা বের হতেই উনি প্রলয়কারী টাইফুনের মতো আমার উপর ঝাঁপিয়ে বললেন। আমাকে শক্ত করে জাপটে ধরতেই আমার গা বরফ শীতল স্পর্শের মতো ঝিমঝিম করে উঠল। পুরো শরীরে বয়ে গেল শীতকালীন সিজনের মতো হিম প্রবাহ। চুলের খোপা গুচ্ছে উনি 5টা আঙুল ঠিক চিরুনির মতো দাঁতের মতো ঝুঁকিয়ে ঘাড়ে রেখেছেন আরেক হাত। অমসৃণ গালের সূক্ষ্ম সূচের ক্ষুদ্র দাড়ি আমার কানের পৃষ্ঠে ঘষা খাচ্ছে। ওনার বক্ষস্থলে হাড়গোড়ের আড়ালে মাংসল যান্ত্রিক পিণ্ডটা খুব হাই লেভেলে রক্ত পাম্প করছে। উনি শীতল কমল কণ্ঠে খুবই অস্ফীত সুরে বলে উঠলেন, জড়িয়ে ধরবে না? সেদিনের মতো চলে যাব? লিরি করে শব্দযুগলের এক মাদকময় কণ্ঠ কানের ছিদ্রপথে প্রবেশ করে ব্রেনকে চোখের অস্ত্র ছড়াতে সিগন্যাল দিয়ে দিল। সেকেন্ডের মধ্যে চোখ ঝাপসা। ওনাকে ধরার মতো শক্তি, সামর্থ্য, ক্ষমতা, সক্ষমতা কোনোটাই পাচ্ছি না। 2 হাত খুব কষ্ট করে মুষ্টিবদ্ধ করে খিচ মেরে আছি। ওনাকে আমি ধরবো না। উনি কানের কাছে আলতো ঠোঁট লাগিয়ে বলে উঠলেন, আমি সত্যি চলে যাব বন্ধু, তুমি আমায় ধরবে না? ধরবো না। উনি একটা নাস্তিক। আমার হাতে একটা ছুরি থাকলে ওনার পেটে ছুপিয়ে কঠিন মোচড় মারতাম। বর্তমানে সজোর একটা ধাক্কা মেরে ওনাকে ডান দিকের জানালার কাছেই সরেছি। উনি চরম অবস্থায় বিস্ময় হয়ে কপাল কুঁচকে আমার দিকে তাকিয়ে আছেন। আমি দরজা খোলার জন্য হাতের বাম দিকে ফিরতেই ডান দিক থেকে টুট টুট করে একটা শব্দ হলো। ডানে ফিরে দেখি ওনার হাতে ছোট্ট রিমোট, যেটা দিয়ে উনি গাড়ি লক করে ফেলছেন। আমার দিকে আশ্চর্য কণ্ঠে বলে উঠলেন, তুমি আমাকে দেখে খুশি হওয়ার বদলে পালাচ্ছ কেন? কি করেছি আমি?